আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের একটা অংশ পড়ব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে আমরা বলতে পারি বন্ধন বা রাসায়নিক বন্ধন। নর্মালি আমরা এখানে লিখছি রাসায়নিক বন্ধন বা সংক্ষেপে শব্দটাকে বন্ধনও বলতে পারি। আমার ন্যাচারালি কিছু কথা বলার আছে। বন্ধন বিষয়টা কি? আমরা দেখি পৃথিবীতে একজন আরেকজনের সাথে আমরা মিলেমিশে থাকি, একা থাকতে পারি না। সবচেয়ে কঠিন সম্পর্ক বা বন্ধন হলো মা এবং সন্তানের ভিতরে যে বন্ধনটা বিদ্যমান, মা এবং সন্তানের মধ্যে বন্ধন। যদিও অনেকে বলে বাবা বন্ধন সৃষ্টি হয়, কিন্তু আমি মনে করি বাই দ্য নেচার রুলস মা এবং সন্তানের বন্ধনটা সবচেয়ে শক্তিশালী বন্ধন। এরকম দেখেন, আমি টিচার, আপনারা স্টুডেন্ট পড়ালেখা করতেছেন, আপনাদের মাঝখানে আমার মাঝখানে একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা বন্ধন তৈরি হয়েছে, সেটা হলো টিচার স্টুডেন্টস বন্ড। একটা খেয়াল করে দেখো, বাংলাদেশ যদি ক্রিকেট খেলায় ভালো করে জিতে আমরা সবাই লাফায় উঠি, মাশরাফি ছক্কা মারলে আমরা লাফায় উঠি, তামিম ইকবাল সেঞ্চুরি করলে আমরা লাফায় উঠি, কারণ এটা আমাদের দেশের প্রতি টান, একটা বন্ধন, একটা সম্পর্ক। এম আই রাইট? এখন দেখো, এই যে বিষয়গুলো আছে যেটাকে বুঝাইলাম বন্ধন বিষয়টা আসলে কি, সেই ক্ষেত্রে যদি আমরা রসায়নের ভাষায় রাসায়নিকভাবে বুঝতে চাই বন্ধনটা আসলে কি। যেমন ধরো, প্রকৃতিতে আমরা বিভিন্ন মৌল বা যৌগ মুক্ত অবস্থায় পেতে পারি। সবচেয়ে সুস্বাদু খাবার হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যে যৌগটা আছে, এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা কেন সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়, কেনই বা সোডিয়াম ক্লোরিনের সাথে বন্ধনে যুক্ত হয়, এই সবগুলো বিষয়ে আনসার আমরা আজকে নিতে পারবো। একটা জিনিস খেয়াল করো, আমি যদি বইয়ের বাইরে আইসা গল্প করি, এই যে আমরা প্রতিটি মানুষ প্রতিটি সময় প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছি, এটার কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমাদের গার্ডিয়ান, আমাদের বাবা মা বুঝে যে আমরা যদি ভালো করে পড়ালেখা করি তাহলে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো, আমরা ভালো একটা জীবন লিড করতে পারবো, আমরা একটা ভালো জীবন যাপন করতে পারবো। এম আই রাইট অর রং? তার মানে কি, আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবো। আমাদের সবারই কিন্তু আলটিমেটলি গোল একটাই, আমরা যেন বেশি দিন ভালোভাবে বেঁচে থাকতে পারি। এটাই তো কথা আমাদের, এটাই তো কথা। যদি এরকম বলা হয়, মহান আল্লাহ পাক বলে যে এই ক্লাসে তোমরা যতজন আসো বা এই 5 জন স্টুডেন্ট তোমরা আসো, এই 5 জন কিয়ামত পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবা না, কিয়ামত পর্যন্ত মরবা না। অর্থাৎ আমি যে তোমাদের ফখরুল স্যার আছি, আমাকে বললো এই ফখরুল তুই কিয়ামত পর্যন্ত মরবি না, তাহলে আমি ফখরুল এই সকালবেলা 6টা থেকে 9টা পর্যন্ত পড়ানো চিন্তা ভাবনা করবো না, আমি এই সারাদিন ব্যাংক করার চিন্তা ভাবনা করবো না, আমি কাজকর্ম করবো না, আমি খাবার খাবো না, আমি যদি ইভেন রেল লাইনে শুয়ে থাকি আমার টেনশন লাগবে না, রেলগাড়ি আমার উপর দেখলে আমি মরবো না, আল্লাহ ডিক্লেয়ার দিয়েছে তুই মরবি না, তাহলে আমি কোনো কাজকর্ম করবো না। কিন্তু আমরা কি করতেছি, সবাই কাজকর্ম করতেছি, যেহেতু আমরা সবাই কাজকর্ম করতেছি তার মানে আমরা ক্রিয়াশীল। যারা কাজকর্ম করি না তারা কি, আমরা অলস নিষ্ক্রিয়, কোনো কাজকর্ম করি না। এখন গল্প হইলো, আমি কেন কাজকর্ম করতেছি, কারণ আমি আমার এই বর্তমান অবস্থা থেকে আরেকটু বেটার লাইফ লিড করতে চাচ্ছি, আমি আরেকটু ভালো থাকতে চাচ্ছি। এখন দেখো, আমরা যারা পড়ালেখা করছি রসায়নের 4র্থ অধ্যায়, তোমাদের নতুন বই 99 পৃষ্ঠায় একটা টেবিল দেওয়া আছে, পর্যায় সারণী দেওয়া আছে। কি আছে? সেই পর্যায় সারণীতে 18 নং গ্রুপ বলে কিছু মৌল আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন। এই যে এই 7টা মৌল যে আছে পৃথিবীতে, 118টি মৌলের ভিতরে এই 7টা মৌল হলো নিষ্ক্রিয়। তার মানে ওরা কোনো কাজকর্ম করে না, এরা কোনো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করে না। প্রশ্ন করতে পারো তুমি আমাকে, কেন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করে না? ওই যে আমি একটা গল্প বললাম, আল্লাহ যদি আমাকে বলে তুই অমর, তাহলে আমি কাজকর্ম করবো না। তার মানে এদের ভিতরে গল্প হলো, এদের যদি ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস করো, এরা অত্যন্ত স্থিতিশীল ইলেকট্রন কাঠামো থাকে শেষ কক্ষপথে। যেমন আমি এখানে ইলেকট্রন বিন্যাস করছি, তাদের সবার শেষ কক্ষপথে 8 আছে, এবং একটা ব্যতিক্রম আছে হিলিয়াম, তাদের প্রথম কক্ষপথ 2টা ইলেকট্রন থাকার কথা, 2টাই আছে, তাই সে 2 টাকা শর্ত স্থিতিশীল, আর বাকিরা 8 টাকা শর্তে স্থিতিশীল। এদের রসায়ন বইয়ের ভাষায় 2টা নিয়ম আছে, একটাকে বলা হয় 2 এর নীতি, আর একটা বলা হয় অষ্টক নীতি। আমি একটু বলে বেলাই, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষে 8টা ইলেকট্রন থাকে, বা কোনো যৌগের অণুতে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, সেটাকে অক্টেট রুলস বা অষ্টক নীতি বলা হয়। আর যদি জোড়ায় থাকে সেটাকে বলবো আমরা 2 এর নীতি। স্যার আমি একটু তো মূলত বন্ধন না পড়ে এখানে চলে আসলেন যে, আমি বলতে চাচ্ছি একটা কোশ্চেন আমার আছে, বন্ধন কেন সৃষ্টি হয় সেটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। কেন বন্ধন আমরা পড়ালেখা করব? ওই যে বললাম না, মহান আল্লাহ পাকের ইচ্ছায় বাবা মার মাধ্যমে মায়ের গর্ভে সন্তান যে আসতেছে, তাহলে সন্তানের মায়ের প্রতি টানটা বেশি সৃষ্টি হচ্ছে।
দেন বাবা তাকে পাচ্ছে, বাবা তাকে সময় দিচ্ছে, বাবার সাথে সম্পর্ক দিচ্ছে, দেন ভাই বোন, দেন ফ্রেন্ড সার্কেল, দেন দেশ, দেন সমাজ, এভাবে তৈরি হচ্ছে। আজকে বন্ধন বলতে কি বুঝাইছি? রসায়নের যে বিষয়টা আছে, মৌলের অণু হোক আর যৌগের অণু হোক, মূলত যদি এক্সাম্পল দেয় এখানে H2 এটা মৌলের অণু, অথবা যদি আমি CO2 লিখি তাহলে এটা যৌগের অণু। যে কোনো অণুতে কি আছে? পরমাণু আছে। এখানে আছে যে হাইড্রোজেনের 2টা পরমাণু, এখানে আছে কার্বন, অক্সিজেন, অক্সিজেন। তো এই পরমাণুগুলা একটা আরেকটার সাথে একটা শক্তির মাধ্যমে আবদ্ধ আছে, সেটাকে বলতে চাচ্ছি বন্ধন বা রাসায়নিক বন্ধন। তাহলে আমরা ডিফাইন যদি করি, অণুতে পরমাণু সমূহ যে শক্তি বলে আবদ্ধ থাকে তাকে বলা হয় বন্ধন। অণুতে পরমাণু সমূহ যে শক্তি বলে আবদ্ধ থাকে সেটাকে বলা হয় বন্ধন। সেই অণুটা হতে পারে মৌলের, হতে পারে যৌগের। দ্যাটস নো কোশ্চেন। কোশ্চেন হলো সেটা অণু। অণুতে যে পরমাণু আছে একটার সাথে যুক্ত হয়ে কি করে? বন্ধন সৃষ্টি করে। আচ্ছা স্যার, এই বন্ধনকে আমরা পরে পড়ালেখা করবো। 3টা ক্লাসিফাইড আছে: আয়নিক বন্ধন, আয়নিক বন্ড বা সমযোজী বন্ধন যেটাকে বলে কোভ্যালেন্ট বন্ড, আর হলো দাতব বন্ধন বা মেটাল যেটা আছে। আমরা এই প্রশ্নটা আমাকে গুরুত্ব দিতে হবে যে বন্ধন কেন সৃষ্টি হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে আমার গল্পে চলে আসি। এতক্ষণ আমি হয়তো বা সিকোয়েন্স মেনশন করে কথা বলি নাই। আমরা এখন বুঝতে পারলাম যে বন্ধন হলো রসায়নের ভাষায় যে কোনো যৌগের বা মৌলের বা অর্থাৎ বস্তুর অণুতে মৌলের পরমাণু সমূহ যে আবদ্ধ আছে সেটা কি বলা হয়? বন্ধন। সেটা কি বলি আমরা? বন্ধন। এখন বন্ধন কেন সৃষ্টি হয় তার উত্তরের জন্য একটা মজার বিষয় আছে। আমাদের দেখতে হবে নিষ্ক্রিয় গ্যাস রসায়নের 4র্থ অধ্যায়ে পর্যায় সারণীর 99 পৃষ্ঠার 18 নং গ্রুপের যে 7টা মৌল আছে, হয়তো আমি একটা ছন্দে বলছি, হেনিয়ার, কোহিনুর, যেন, রানি, ও মাই গড। তাহলে এই যে 7টা মৌল আছে, এই 7টা মৌলের ইলেকট্রন কনফিগারেশন করলে প্রথম শক্তি স্তরে 2, বাকিদের শেষ শক্তি স্তরে 8 আছে। এই 8 থাকলে অত্যন্ত স্থিতিশীল ইলেকট্রন কাঠামো, যাকে অক্টেট রুলস বলা হয়, আর 2 থাকলে ডুপ্লেট রুলস বলা হয়। এখন এই অন্যান্য এই টোটাল মৌল কয়টি? আমাদের 118টি। তাহলে 118 এর মধ্যে কয়জন অমরত্ব লাভ করছে বা স্থিতিশীল? 7 জন। তাহলে বাকি 111 জন কি করবে? ওই 7 জনের মতো হবে, যার যেরকম সুযোগ সুবিধা সে তার মতো হবে। চলো একটা এক্সাম্পল দেই। এই উদাহরণের ক্ষেত্রে যদি বলতে চাই, আমরা একটা আলোচনা করব সোডিয়াম ক্লোরাইড যৌগের ভিতরে কোন ধরনের বন্ধন আছে বা বন্ধন সৃষ্টি হয়েছে কিনা, কাকে সে ফলো করছে। কোন যৌগটার নাম বলছি বলেন তো? সবাই বলেন। সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম যে মৌলটি আছে এর পরমাণু আছে 11। এই 11টা সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস করলে প্রথম শক্তি স্তরে কয়টি? 2টি। পরে কয়টি? 8টি। এবং তৃতীয় শক্তি স্তরে কয়টি? 1টি। ক্লোরিন যে আছে, ক্লোরিনের প্রথম শক্তি স্তরে কয়টি? 2টি। পরে কয়টি? 8টি। পরে 7। আমরা যারা ইলেকট্রন বিন্যাস করছি, প্রথম বা প্রধান শক্তি স্তর কে দ্বারা প্রকাশ করা হয়? দ্বিতীয়টাকে L দ্বারা প্রকাশ করা হয়, তৃতীয়টাকে M দ্বারা প্রকাশ করা হয়। হয়তো অনেকে এরকম শিখছো, সোডিয়ামের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। কেন্দ্রের বাইরে চতুর্দিকে সুনির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের কথা নিলস বোর বলছিল, তাকে আমরা প্রধান শক্তি স্তর বলি। আচ্ছা স্যার, এই সোডিয়াম কার মতো হবে? আমি এখানে লিখছি নিয়নের মতো হবে। আপনি এদিকে তাকাই দেখেন, সোডিয়াম ইচ্ছা করলে হিলিয়ামের মতো, নিয়নের মতো, আর্গনের মতো 7 জনের মতো হতে পারতো। কিন্তু আপনি নিজে খেয়াল করে দেখেন, সোডিয়ামের 2, 8, 1 আছে। সে যদি শেষ কক্ষপথের একটা বাদ দেয় তাহলে সে নিয়নের মতো হয়, তাই সে এখানে একটা বাদ দিতে পারে। তোমাদের মাঝখানে অনেকে প্রশ্ন করতে পারো, স্যার সোডিয়াম একটা বাদ নেওয়া যায়, যদি সে আরো 6টা বা 7টা গ্রহণ করে তাহলে 8 হবে, তখন তো আর্গনের মতো হবে। এই একটা বাদ দিতে তার শক্তি খরচ যতটুকু হয়, 7টা গ্রহণ করতে তার খরচ হয় বেশি। তাই 7টা গ্রহণ করার চাইতে একটা ত্যাগ করা সহজ। একটা ত্যাগ করা কি সহজ? এভরিওয়ান ক্লিয়ার? ওই যে আমরা পর্যায় সারণী পড়ছিলাম যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্ম পড়ছি না? সেখানে দেখছি এই শেষে একটার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম আছে, তাই সে সহজে ত্যাগ করতে পারে। আমার প্রশ্ন হলো, সোডিয়াম একটা বর্জন করতে চাচ্ছে কেন? উত্তর হলো, সে স্থিতিশীল হতে চায়। কার মতো হতে চায়? নিয়নের মতো। নিয়নের কয়টা? 2 এবং 8 এবং 2। এই জন্যই সোডিয়াম একটা ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে। কিন্তু একটা মজার বিষয় আছে, সে ইচ্ছা করলে ত্যাগ করতে পারবে না যদি অন্য কেউ সেটা গ্রহণ না করে। মনে করো তুমি 10 টাকা আজকে দান করবা, কিন্তু কোনো ভিক্ষুক পাইলো না, কোনো অসহায় মানুষ পাইলো না। তুমি যদি আমাকে বলো, এই বেটা তুই 10 টাকা নিয়ে চল, আমি বলবো সরি, আল্লাহ পাক আমার ক্ষমতা দিছে, আপনার এই দান আমি গ্রহণ করব না। তাইলে যদি সোডিয়াম ত্যাগ করতে চায় তাহলে অবশ্যই কাউকে সেটা গ্রহণ করতে হবে। তাহলে আজকে এখানে আরেকটা পরমাণুর কথা বলছি, ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। তাহলে প্রথম কক্ষপথে 2, পরে কক্ষপথে 8, পরে কক্ষপথে কত? 7।
তাহলে এই ব্যক্তি যদি 7টা বর্জন করে তাহলে কিন্তু নিয়নের মতো হতে পারতো, কিন্তু 7টা বর্জন করে শক্তি খরচ হবে বেশি, তাই সে 7টা বর্জন না করে একটি গ্রহণ করবে। একটি কি করবে? গ্রহণ করবে। তো একটি গ্রহণ করবে 8 হবে। তাহলে একদিন মনে করো সোডিয়াম রাস্তাতে হাঁটতেছে আর চিন্তা করতেছে আমি অমর হবো, আমি অমর হবো, আমি স্থিতিশীল হবো, আমি আর কাজ কাম করতে চাই না, আমার আর ভালো লাগে না, আমি নিষ্ক্রিয় গ্যাসের মতো আলসা হয়ে যাব, অলস হয়ে যাব। এটা সোডিয়াম চিন্তা করে। ক্লোরিনও বলতেছে আমি অমর হবো, আমি অমর হবো, আমি আর কাজকর্ম করবো না, আমি অলস হয়ে যাবো, আমার আর ভালো লাগে না। একদিন সোডিয়াম আর ক্লোরিনে দেখা হয়ে গেল। সোডিয়াম রে বলতেছে ক্লোরিনে, কিরে ভাই তোর সমস্যা কি? ক্লোরিন রে বলতেছে সোডিয়াম তোর সমস্যা। সোডিয়াম বলছে ভাই আমি যদি একটা ইলেকট্রন কাউরে দিতে পারতাম তাইলে আমি অমর হতাম, আমি স্থিতিশীল হতাম, আমি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন কাঠামো অর্জন করতাম, আমার আর চিন্তা নাই, আমি কোনো ক্রিয়া বিক্রিয়া করবো না। তো ক্লোরিন বলতেছে দোস্ত আমি তো তোরাই খুঁজতেছি। তো কিরকম খুঁজতেছি? সোডিয়াম বললো যে তুই একটা ত্যাগ করে দে, আর ক্লোরিন একটা গ্রহণ করলো। তাহলে এই যে একটা ত্যাগ করলো এটা আয়ন হয়েছে, এটা নাম হলো ক্যাটায়ন। আমরা জানি পরমাণু স্থিতিশীল হওয়ার জন্য শেষ কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করে যে অবস্থা সৃষ্টি হয় তাকে আয়ন বলা হয়। ত্যাগ করলে সেটা নাম হলো ক্যাটায়ন। আর ক্লোরিন একটা গ্রহণ করছে, তাহলে কি হয়েছে? অ্যানায়ন। সোডিয়াম আর ক্লোরিন মিলে একটা আয়নিক বন্ধন গঠন করছে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখা যাচ্ছে আজকে এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা, যেটাকে আমরা খাবার লবণ বলি বা টেবিল সল্ট বলি, আমরা যে খাদ্যে যে সুস্বাদ সৃষ্টি করে, স্বাদ সৃষ্টি করে, সেটা লবণের কথা বলি, সেটা হলো আমাদের সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা প্রকৃতিতে পাচ্ছি আমরা। এই সোডিয়াম ক্লোরাইড যৌগের গঠনের ভিতরে সোডিয়াম আর ক্লোরিনের মাঝখানে একটা বন্ধন সৃষ্টি হয়েছে, সেই বন্ধনটার নাম আমরা জানলাম আয়নিক বন্ধন। সোডিয়াম একটা দিচ্ছে, ক্লোরিন একটা নিচ্ছে, সেটা কি বলছি? সিঙ্গেল বন্ড। কি বন্ধন বললাম? আয়নিক বন্ধন। একটা বন্ধন এখানে আছে। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? তাহলে আমাদের আজকের এই অংশটুকুর আলোচনার বিষয় ছিল বন্ধন বিষয়টা কি। পৃথিবীতে সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা মানুষ বলো, প্রাণী বলো, অন্য ক্ষেত্রে বলো, রসায়নে দেখা যাচ্ছে বিভিন্ন পরমাণু নিজেদের সাথে কি করে একটা সম্পর্ক সৃষ্টি করে। এই বন্ধনটা ডিফাইন করছে কি? অণুতে পরমাণু সমূহ যে শক্তি বলে আবদ্ধ থাকে তাকে বলা হয় বন্ধন বা রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। বন্ধনটা সৃষ্টি হওয়ার কারণ কি? কারণ হলো ওই 7টি নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন কাঠামো অর্জন করা, স্থিতিশীল ইলেকট্রন কাঠামো অর্জন করা। এখন আপনাকে একটু স্টাডি করে দেখতে হবে কে কার মতো হচ্ছে। কার আজকে যদি আমি সোডিয়ামরে বলি জ্যাননের মতো হবে, সেটা তো হাস্যকর হয়ে যাবে, কারণ তার আছে 2 আর 1। তাহলে সে কার মতো হচ্ছে? নিয়নের মতো হচ্ছে। কার মতো হচ্ছে? নিয়নের মতো হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম বন্ধন সৃষ্টির কারণ। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।